আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বিপ্লবোত্তর পরিস্থিতি বলছি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন। অনেকগুলো বিষয় আলোচনায় এসছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি আলোচনা গতকালকে থেকে বেশ জোরালো হয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন, কি হবে? সিজেএস, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, একটি ধারাবাহিক আলোচনার আয়োজন করেছে। গতকালকে থেকে সেটি শুরু হয়েছে। সেখানে প্রফেসর আলী রিয়াজ মন্তব্য করেছেন যে এই সংবিধানের যে অবস্থা, এটি সংস্কার করার আসলে কোনো উপায় নেই, এটি পুনর্লিখন করতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যক্তিবর্গ, একজন উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ছিলেন একজন, যিনি ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। আর অনেকেই মত দিয়েছেন সংস্কার করা দরকার এবং মোটা দাগে সংস্কার করা দরকার। এবং সরকারের সাথে সংশ্লিষ্ট যারা, তারা বলছেন যে 1971 সালের যেই চেতনা এবং তার ধারাবাহিকতা ঠিক রেখে এটিকে সংস্কার করা দরকার। একটি বিষয় কমন, যে এখানে এই সংবিধান যে চেতনা লালন করে, বাস্তবিক অর্থে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে যে চেতনা জাগ্রত হয়েছিল, সেই চেতনা এই সংবিধানে আসলে প্রতিফলিত হয়নি। এবং আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল 1970 সালে, এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র ছিল, তার আলোকে কিন্তু 1972 সালের সংবিধান সেটি প্রণয়ন করা হয়নি, সেখানে জনমত প্রতিফলিত হয়নি। তারপরও তার মধ্যে যা ছিল সময়ের ব্যবধানে, এর মধ্যে সংস্কার করতে করতে, কাটাছিঁড়া করতে করতে এমন একটি অবস্থায় পৌঁছে গিয়েছে, এই সংবিধান নিজেই ফ্যাসিবাদের ধারক এবং বাহক হয়ে পড়েছে। অর্থাৎ ফ্যাসিবাদ তৈরিতে সহযোগিতা করছে এবং ফ্যাসিবাদ তৈরিতে ভূমিকা আছে অথবা শেল্টার দিচ্ছে। এই সংবিধানে এমন অনেক উপাদান আছে। আর 1/3 অবস্থা এমন যে এটিকে কোনোভাবেই হাত দেওয়া যাবে না। আমরা বিপ্লবের কথা বলেছিলাম, অভ্যুত্থান পরবর্তী সময়ে বিপ্লবী সরকারের কথা বলেছিলাম। সেই বিপ্লবের কনসেপ্ট যদি এখানে আসলে প্রতিষ্ঠিত হতো, সেক্ষেত্রে হয়তো এই আলোচনাটা এভাবে আর প্রয়োজন হতো না। তো যেহেতু সেটি হয়নি, আবার সরকারের সংশ্লিষ্ট একজন উপদেষ্টা, যিনি ছাত্র ছিলেন, নাহিদ ইসলাম, তার একটি কথা এখানে এসছে বিভিন্ন জায়গায়, যে আমাদের মনে হয় আরেকটি বিপ্লব করা লাগতে পারে। আবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মাহফুজ, তিনি যেটি বলেছেন যে এখানে আমাদের যে 71-এর যে চেতনা বা 71-এর যে ধারাবাহিকতা এবং ধারাবাহিকভাবে রাজনীতির জনগণের যে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা, 71-এর যে আকাঙ্ক্ষা এবং 24-এর যে আকাঙ্ক্ষা, এর মধ্যে সম্মিলন ঘটানোর কথা বলেছেন। তো প্রকৃত অর্থে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, তো আমরা কতগুলো বিষয় আসলে সহজেই বুঝতে পারি যে আমাদের 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, আমরা সেটাকে কেন স্বাগত জানিয়েছিলাম, এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে 1947 সালে যে দেশ ভাগ হয়, পাকিস্তান এবং ভারতের জন্ম হয়, সেই চেতনাটা যদি আমরা সামনে রাখি, আমরা 1948 সালেও দেখেছি যে যখন কথা উঠেছে যে পাকিস্তানের সংবিধান কি হবে, এবং টেকনিক্যালি উত্তর দেওয়া হয়েছিল আমাদের সংবিধান 1400 বছর আগেই তৈরি করা হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে আমরা সেখানে দেখেছি পরবর্তীতে জন আকাঙ্ক্ষার পরিপূর্ণ প্রতিফলন কিন্তু হয়নি। সেটা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের একই অবস্থা হয়েছে। তো জনগণের যে প্রত্যাশা, বর্তমানে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, তার প্রতি মানুষের যে সাপোর্ট, তার মূল জায়গা প্রথমত একটি, সেটি হচ্ছে মানুষ বৈষম্যমুক্ত একটি সমাজ চায়, ইনসাফপূর্ণ একটি সমাজ চায়, যেখানে মানুষ তার নিজের মতো করে কথা বলতে পারবে, যেখানে সত্যিকার অর্থে বিচার ফয়সালা হবে, মানুষকে বিচারের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না, বিচারের বাণী নিবৃতে কাঁদবে না,
হাজার লক্ষ টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে বিচার কেউ তার পক্ষে নিয়ে যেতে পারবে না। এবং যার টাকার অভাব আছে সে বিচারের জন্য সে উকিল ধরাতে পারছে না, বা সে বিচার চাইতে পারছে না। সেই ক্ষেত্রে এমন অবস্থা যাতে তৈরি না হয়। সুতরাং এখন যে সংবিধানের কথা আমরা বলছি, সেই সংবিধান যদি এমন হয় সেখানে মানুষ নির্বাচনে তার ইচ্ছামতো প্রার্থীকে সে নির্বাচিত করতে পারবে, এবং যার টাকা নাই কিন্তু যোগ্যতা আছে তিনি সেখানে প্রার্থী হয়ে মানুষের মতামতের প্রতিফলন ঘটাতে পারবেন। তার প্রচারণাটাও সমানভাবে হবে, ইনসাফপূর্ণভাবে হবে। এমন একটি অবস্থা সেখানে কায়েম হবে যে যার টাকা নাই তার পক্ষে রাষ্ট্র দাঁড়াবে, অথবা যার চিকিৎসার সামর্থ্য নাই তার চিকিৎসার ব্যবস্থা সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে হবে। সরকারি হাসপাতালে ব্যবস্থা করে দিলাম, সুযোগ পাইলো অথবা পাইল না, ব্যাপারটা এরকম নয় মোটেই। তেমনিভাবে যার শিক্ষা, তার মেধা আছে, যোগ্যতা আছে, এখন সে প্রয়োজনীয় জায়গায় পৌঁছতে পারছে না, সে মেধা থাকা সত্ত্বেও জায়গা মতো যেহেতু তার সামর্থ্য নাই সেই জায়গাগুলোতে পড়াশোনা করতে পারছেন না, বিষয়টি সামগ্রিকতার দাবি রাখে। সুতরাং সামান্য কিছু বিষয়ের সংস্কার এখানে আসলে মৌলিক বিষয় নয়। মৌলিক বিষয় হচ্ছে সামগ্রিকভাবে মানুষ যে আকাঙ্ক্ষা পোষণ করছে সেই আকাঙ্ক্ষাগুলো এখানে প্রতিফলন থাকতে হবে। আমরা মানবাধিকারের কথা বলি, আমরা সামাজিক ইনসাফের কথা বলি, আমরা যদি মনে করি যে আওয়ামী লীগ যে দুঃশাসন চালিয়েছে 15টি বছর ধরে, যে জুলুম করেছে, যে চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, সেই কাজগুলো যদি আবার একই তালে নতুন মানুষ হিসেবে আমরা চালাই তাহলে সেটা হলো না। আমরা জুলুমের কথা বলছি, অপরাধের কথা বলছি, যে বিচারহীনতার কথা বলছি, আমরা যদি একইভাবে আদালত প্রাঙ্গণে আসামিকে আমরা নিজেরাই হামলা করে বসি তাহলে তো সে হলো না। সুতরাং বিপ্লব আসলে কি? আসলে এই অভ্যুত্থানকে এই জন্যই হয়তো বিপ্লব হিসাবে সম্বোধন করা হয়নি, অথবা তার কর্মসূচি হিসাবে সেভাবে হয়নি। বিপ্লব তো সেরকম মানুষের চিন্তার পদ্ধতিকে পরিবর্তন করে দেয়, মানুষের চলাফেরা হাঁটার পদ্ধতি পর্যন্ত পরিবর্তিত হয়ে যায়। বিপ্লব হচ্ছে সেটা মানুষের ঘুমানোর পদ্ধতি পরিবর্তন হয়ে যায়, মানুষের খাওয়া দাওয়া খাদ্যাভ্যাস পর্যন্ত পরিবর্তিত হয়ে যায়। শুধু রাষ্ট্রের কিছু আইনকানুন বদলায় না, সামগ্রিকভাবে আমাদের যে কালচারের মধ্যে আমাদের যে খারাপ অভ্যাস আছে সবই বদলে যেতে হবে, সেটাই হচ্ছে বিপ্লব। সুতরাং সেই বিপ্লব যদি নিশ্চিত করতে হয়, সংবিধানের বিশাল একটি অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন আছে। তার আলোকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, তার আলোকে ব্যাংকিং সেক্টর, অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে, এবং মানুষের সামর্থ্য তৈরি করার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, তেলা মাথায় তেল দেওয়ার কোনো ব্যবস্থা সেখানে থাকবে না, কোনাকুনি পথে বড়লোক হওয়ার কোনো চান্স সেখানে থাকবে না। বিপ্লব তো সেটি। সুতরাং মানুষের সাথে যে ইন্টারাকশন হওয়া দরকার ছিল সেই ইন্টারাকশন তো আসলে হয়নি। এবং কি ছাত্র আন্দোলনে যারা সম্মিলিতভাবে যোগ দিয়েছে, যে সমস্ত ছাত্ররা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা, কলেজের ছাত্রছাত্রীরা, এমনকি স্কুলের ছাত্রছাত্রীরাও নেমে গিয়েছিল। সুতরাং ছাত্রছাত্রীদের মধ্যেও তো ইন্টারাকশনগুলো হয়নি। আমরা দেখছি কিছু নেতৃস্থানীয় সমন্বয়ক বা কিছু ভাই বোনেরা কিছু কাজ করছেন বটে, কিন্তু তাদের মধ্যেও তো সেই ইন্টারাকশনগুলো সামগ্রিকভাবে হয়নি। সুতরাং বিপ্লব কখনো পরিপূর্ণ অর্থে আসবে না যদি গোটা জাতি সেটা সামগ্রিকভাবে না চায়। যাতে একটা জিনিস চেয়েছিল ফ্যাসিবাদের বিদায় হোক, এই জুলুমতন্ত্রের বিদায় হোক, এটা যাতে চেয়েছিল সামগ্রিকভাবে চেয়েছিল, এবং সেটি হয়েছে। এখন কাঙ্ক্ষিত যে বিপ্লবের কথা আমরা বলছি, কাঙ্ক্ষিত যে পরিবর্তনের কথা বলছি, সেই পরিবর্তন গোটা জাতির মধ্যে আসলে কিভাবে কাজ করছে সেটা ইন্টারাকশন নিতে হবে। এই জন্য প্রচুর মিথস্ক্রিয়া হওয়া দরকার, প্রচুর আলোচনা হওয়া দরকার, এবং এই সংবিধানের পুনর্লিখন হওয়া দরকার আমি মনে করি। এবং তার জন্য স্পিরিটগুলো, মানুষের বক্তব্যগুলো বিভিন্ন পর্যায়ে ইন্টারাকশনের মধ্য দিয়ে নেওয়া প্রয়োজন, এবং তার মধ্য দিয়ে এই সংবিধান পুনরায় লিখিত হতে হবে। ক্ষমতার ভারসাম্য যেখানে থাকবে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে। 2 মেয়াদের বেশি একজন প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না। এবং সামাজিকভাবে এমপিরা যেভাবে একেবারে উপজেলা পর্যায়ে ক্ষমতা ভোগ করছেন, তাহলে উপজেলা পরিষদের কাজটা কি? সেখানেও সংস্কারের প্রয়োজন আছে। অর্থাৎ সামগ্রিকভাবে অনেকগুলো কথা আছে। আমরা শুরুতেই বলেছি যে কোনো ধরনের সহযোগিতা দরকার, মতামত দরকার,
সেগুলো দিতে আমরা রাজি আছি। ব্যাপকভাবে এটা নিয়ে আলোচনা হওয়া দরকার। সে আলোচনার পথগুলো উন্মুক্ত হোক এবং সরকারিভাবে সেই পথ উন্মুক্ত হোক এবং ২ বছর সময় লাগুক। এরপরে ২ বছর পরে নির্বাচন হোক, তাতে কোনো আপত্তি নেই আমার। কিন্তু এই কাজটি নিখুঁতভাবে হওয়া প্রয়োজন। আমাদেরকে এই সংবিধানকে আসলে ছাঁচ দিয়ে কিছু করার মতো অবস্থা আমি দেখছি না। যে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্টে হোক এবং গণপরিষদ হোক অথবা গণভোট হোক, যে কোনো ফরম্যাটে সংবিধানকে নতুন করে লেখা প্রয়োজন এবং তার জন্য যতগুলো স্পেয়ার আছে, যতগুলো কর্নার আছে, যতগুলো প্রজন্ম আছে, প্রত্যেকটা জায়গায় এবং এই বিপ্লব বা অভ্যুত্থানের যে স্টেক হোল্ডাররা ছিলেন, দীর্ঘ ১৫ বছর যারা জুলুম অত্যাচার সহ্য করেছেন, প্রত্যেকেরই এখানে কথা বলার সুযোগ আছে, অধিকার আছে। প্রত্যেকের মতামত সংগ্রহ করা হোক এবং এর আলোকে এই সংবিধান নতুন করে রচনা হোক। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।